কর্মকাণ্ডের সাথে জড়িত অভিযোগে প্রায় 1170 জনকে গ্রেফতার করেছে এখন পর্যন্ত। এর ভিতরে আমরা মূলত যেটাকে প্রায়োরিটি দিচ্ছি, আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই, যেখানে ছাত্র জনতার উপরে যে গণঅভ্যুত্থান সেখানে কিন্তু এছাড়া আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসেবে তাদের নামে বিভিন্ন ধরনের মামলা আছে, এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় 39 জন বড় পর্যায়ের নেতা তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়াও একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছিল, যেগুলি যার মাধ্যমে মূলত অবৈধ অস্ত্র যেগুলি সারা বাংলাদেশে ছড়িয়েছিল এবং বিভিন্ন থানা বা বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুণ্ঠনকৃত যে সকল অস্ত্র অ্যামুনিশন ছিল সেগুলো উদ্ধারের জন্য কিন্তু আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করছিলাম। এছাড়া একটি নির্দিষ্ট সময় দেওয়া ছিল যেখানে সরকার বলেছিলেন যে যাদের বৈধ অস্ত্র আছে তাদেরকেও কিন্তু সেগুলি জমা দিতে হবে। সেখানে আমরা দেখেছি অনেকেই কিন্তু সে সকল বৈধ অস্ত্র অনেকেই জমা দেয়নি। সেই সকল অভিযানের সেই সকল অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র যেগুলো পরবর্তী অবৈধ ঘোষণা করা হয় সেগুলো উদ্ধার অভিযানে এখন পর্যন্ত আমরা প্রায় 219টি অস্ত্র, 45টি ম্যাগাজিন এবং 10,738 রাউন্ড গোলাবারুদ এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আমি আপনাদেরকে সংক্ষেপে একটু আমাদের যে শারদীয় দুর্গাপূজা এই বিষয়ে আমাদের র্যাব কর্তৃক যে বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম আমরা গ্রহণ করেছি সেই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আপনারা জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে, সম্মানিত সাংবাদিকবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি। আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় 31,461টি পূজা মণ্ডপ রয়েছে, যেটা সারা বাংলাদেশ ব্যাপী। আমাদের সারা বাংলাদেশে যে 15টি ব্যাটালিয়ন আছে তাদের সবাই মাধ্যমে যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য 10টি 15টি করে কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে 10,000-এর মতো পূজা মণ্ডপ আছে। তো সেই সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসেবে আমরা মূলত স্ট্রাইকিং হিসেবে থাকবো। যদি কখনো কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো তাদেরকে দেওয়া আছে, আমাদের যে ফোকাল পয়েন্ট প্রত্যেকটি 10টি থেকে 15টি করে পূজা মণ্ডপের জন্য একটি ফোকাল পয়েন্ট করা আছে। সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি। যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবো। এছাড়া আমাদের র্যাবের যে ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয়। এবং পূজা যেগুলো বড় বড় পূজা মণ্ডপ আছে সেখানে শুটিং করার জন্য আমাদের ডগ স্কোয়াডকে নিয়োজিত করা হবে। প্রথমেই গুলশানের জোড়া খুনের ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে 2 জনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেফতার করেছে র্যাব। গত 28শে অক্টোবর 2024 তারিখে রুমন একটি চায়ের দোকানে কাজ করত। তার সেই চায়ের দোকানের যে মালিক সেই রফিকুল ইসলাম শিকদার এবং সেখানে আরেকজন কর্মরত ছিলেন সাব্বির, যাদের বাড়ি মূলত বরিশাল এবং ময়মনসিংহ এলাকায়। সেখানে যে আমাদের যে আসামি রুমন সে মূলত সেখানে 7 থেকে 15 দিন পূর্বে সেখানে চাকরি নেয় এবং চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে তারা একসাথে বসবাস করতেন। পরবর্তীতে সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল নিবাসী, তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির 15 বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে। এরই ধারাবাহিকতায় তারা গত 26শে সেপ্টেম্বর তারা রাত 2টার দিকে এই ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা 28 তারিখে উদ্ধার করি। পরবর্তীতে আমরা সেখানে দেখতে পাই যে এখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করি। আমরা দেখতে পাই যে আসামি রুমন তার যে দৈহিক কাঠামো তার পক্ষে কিন্তু একা এই 2 জন ব্যক্তিকে খুন করা সম্ভব না। সো আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম
এবং সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছিলাম। আমরা বুঝতে চেয়েছিলাম যে আসলে কি তার পক্ষে একাই দুই ব্যক্তিকে খুন করা সম্ভব কিনা, কারণ বাকি যে দুই ব্যক্তি সেখানে প্রবেশ করেছিল হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা কিন্তু পিছন থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা ধারণা করি হয়তো তাদেরকে ঘুমের ওষুধ খেয়ে এবং পরবর্তীতে তাদেরকে কুপিয়ে জখম করে তাদেরকে মারা হয়, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে না, তার রুমনের দেওয়া স্বীকারোক্তি মতে সেখানে আরো দুজন ব্যক্তি ছিল যাদের সাথে মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল, কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থায় ছিল। এই কারণে বাকি যে দুজন আসামি, একজন হচ্ছে সাব্বির, ফয়সাল এবং আরেকজনের নাম আমরা এখনো সংগ্রহ করতে পারিনি, যাকে মূলত রুমন এখনো চেনে না, কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল, যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল, বাসার যে মালামালগুলি ছিল, এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এবং সেইগুলি কিশোরগঞ্জে নিয়ে যায়। পরবর্তীতে আমাদের র্যাব 7 এবং র্যাব 1 এর একটি যৌথ অভিযানিক দল, তাকে আমরা মূলত কিশোরগঞ্জে ফলো করি এবং কিশোরগঞ্জ থেকে সে পরবর্তীতে আমাদের উপস্থিতি টের পেয়ে সে পরবর্তীতে চট্টগ্রামে চলে যায়। চট্টগ্রামে হালিশহর থেকে পরবর্তীতে আমরা এই রুমনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং সে আমাদের কাছে তার তথ্য মতে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে আরো যে দুজন ব্যক্তি জড়িত আছে তাদেরকে আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা অচিরে তাদেরকে ধরতে পারবো।